প্রিয় দর্শক, আগামী ৩১ মে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন সামনে রেখে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলছি, বিশেষ সাক্ষাৎকারে তাদেরকে মুখোমুখি করছি। তারা উদ্যোক্তাদের জন্য, মালিকদের জন্য আসলে পোশাক খাতে কীভাবে অবদান রাখতে চান, আজ আমরা কথা বলবো। শেহাবুদ্দোজা চৌধুরী, তিনি বর্তমানে বিজিএমইর যে সহায়ক কমিটি আছেন সেই কমিটিতেও কাজ করছেন। একই সঙ্গে বিজিএমইর যে নির্বাচনী জোট ফোরামের হয়ে আগামী নির্বাচনের জন্য তিনি প্রার্থিতায় অংশ নিচ্ছেন। শেহাবুদ্দোজা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একটু শুরুতে যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, আপনি এবারের নির্বাচনেও যেহেতু অংশ নিচ্ছেন, আসলে আপনি এবারের নির্বাচনে কেন অংশ নিচ্ছেন এবং আপনি আসলে বিজিএমই নেতৃত্বে আসলে পোশাক খাতের জন্য কী অবদানটা আসলে রাখতে চান? আপনি জানেন যে আমি দীর্ঘ ২৮ বছর এই শিল্পের সাথে জড়িত। ২০০৫ সাল থেকে বিজিএমইর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিগুলোর সাথে আমি কাজ করে আসছি। ২০১৯-এ আমি ডক্টর রুবানা হকের নেতৃত্বাধীন বোর্ডে কাজ করেছি এবং সফলতার সাথে কাজ করেছি, যেটা মেম্বাররা জানে। এবং আমি অনেকগুলো নীতি সহায়তা নিয়ে কাজ করেছি, বিশেষ করে কোভিডের সময় যেই সার্কুলারগুলো, যে এসআরগুলো পরিবর্তন হয়েছে এবং কোভিডের সময় যে সফট লোনগুলো মেম্বারদের কাছে যে আমরা পৌঁছিয়ে দিয়েছি, তার নেপথ্যে, তার পেছনে প্রত্যেকটা কাজে সাথে আমার সম্পৃক্ততা ছিল। সেই সুবাদে মেম্বারদের সাথে আমার একটা সুসম্পর্ক, এবং বিশেষ করে আমি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য অনেক কাজ করেছি। বিশেষ করে যেই ফ্যাক্টরিগুলো, সোয়েটার ফ্যাক্টরি, সোয়েটার ফ্যাক্টরি এবং ওভেন ফ্যাক্টরিগুলো ইনসেন্টিভের আওতাভুক্ত ছিল না। আমি নিজের প্রচেষ্টায়, বোর্ডের সহযোগিতায় সোয়েটার ফ্যাক্টরিগুলোকে এবং ওভেন ফ্যাক্টরিগুলোকে ইনসেন্টিভের আওতাযুক্ত করেছি, এবং স্পেশালি সোয়েটার ফ্যাক্টরির জন্য আমি একটা স্পেশাল ইনসেন্টিভের ব্যবস্থা করে দিয়েছি, যেটা ভ্যালু এডিশনের উপরে 4%। তো যেহেতু আমি গত বোর্ডে, দ্যাট মিনস 2019-এর বোর্ডে অনেকগুলো কাজ করেছি, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, এবং মেম্বারদের কাছে সেই পরিচিতিটা আমার আছে, এবং আমার এই দীর্ঘ অভিজ্ঞতা এবং বিজিএমইর অভিজ্ঞতা দুইটাকে কাজে লাগানোর জন্য এবং সদস্যদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমি এবার নির্বাচন করছি। আপনি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কথা বলছিলেন। আমরা শুনেছি তৈরি পোশাক খাতে আসলে এই এসএমই উদ্যোক্তাদের দিকে সাধারণত বড় শিল্প মালিকরা তাকান না এবং তাদের নীতি সহায়তাও আসলে খুবই কম। তো ফোরাম থেকে এবার নির্বাচনী প্রতিশ্রুতিতেও আসলে এসএমই উদ্যোক্তাদের কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই খাতে, এই যে এসএমই উদ্যোক্তাদের জন্য আসলে আর কি ধরনের নীতি সহায়তা দরকার, যেগুলো নিয়ে আপনি যদি বিজিএমইর পর্ষদে আসেন সেগুলো নিয়ে কাজ করা যাবে? দেখেন, আমি আগে বর্তমানে কথা বলি। বর্তমানে যে কাজটা আমি করেছি, এই এসএমইর জন্য একটা সেল ওপেন করেছি বিজিএমইতে, যেটা এই প্রথম, 1 নাম্বার। নাম্বার 2 হলো যে গত ঈদে আমি এসএমই শিল্প মালিকদের জন্য একটা স্পেশাল ইনসেন্টিভ 250 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে দেন করে এনে দিয়েছি, তারা ঈদের আগে পেয়েছে। এবং আমি আশা করছি আগামী যে কোরবানি ঈদ আছে, সেই কোরবানি ঈদেও আমি এসএমইর জন্য একটা ফান্ড এনে দিব। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো এসএমইর জন্য যত রকমের নীতি সহায়তা লাগে, এবং সেটার পিছনে আমি নিরন্তর কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে 28 বছর এই শিল্পের সঙ্গে আপনি সম্পৃক্ত। একটু বলবেন যে 28 বছরে আমরা পোশাক খাতে নানা রকম রদবদল দেখেছি, পরিবর্তন দেখেছি, নানা সময় সংকটে পড়েছে, এখনও সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক খাত যাচ্ছে। একটু মোটা দাগে একটু বলবেন যে বাংলাদেশের পোশাক খাতে আপনি কি চ্যালেঞ্জ আসলে দেখছেন? বাংলাদেশের পোশাক খাতের বড় চ্যালেঞ্জগুলো হলো আমাদের গ্যাসের দাম বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, যেখানে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। আর আরেকটা বড় বিষয় যেটা হলো, সেটা যে শ্রমিক অসন্তোষ এবং শিল্পের পিছনে যে ষড়যন্ত্র, সেগুলোকে করা। আর বায়ারদের কাছ থেকে আমরা যে ফেয়ার প্রাইস পাচ্ছি না, যে ন্যায্য মূল্য যেটা পাচ্ছি না, সেটাকে সমন্বিতভাবে বিজিএমই যদি চেষ্টা করে একটা ফ্লোর প্রাইস নির্ধারণ করে, বা আমরা যদি আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রাইস নির্ধারণ করতে পারি যে বাংলাদেশে এর নিচে আমরা কেউ কাজ করব না, সেই ইউনিটিটা আমাদের মধ্যে দরকার আসলে। এই জিনিসগুলোকে যদি ফেয়ার প্রাইস পাই, এবং আমরা যদি ইউটিলিটিগুলো, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো যদি নিরবিচ্ছিন্নভাবে আমরা পাই, এবং সরকারের যে নীতি সহায়তাগুলো আছে, বিশেষ করে আপনার মনে করেন যে রেট অফ ইন্টারেস্ট, এটাকেও যদি কমে আনা যায়, তাহলে আশা করি আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই যে সংকটগুলোর কথা বললেন, এই সংকটগুলো যদি বিদ্যমান থাকে, আমরা এই পোশাক খাতে 45 বছরে যাতে আসলে আমরা বলছি যে এখনও পোশাক খাত টেকসই অবস্থানে যায় নাই, এই সংকটগুলো মোকাবেলা করতে আসলে
বিজিএমই এর আসলে যে যতটা শক্তিশালী এবং পেশাদারী ভূমিকার দরকার, বিগত যদি বলি আমরা এই 1.5 দশকে সেটিতে কিছু পতন দেখেছি আমরা। গত বছরগুলোতে আসলে বিজিএমইতে যেই কথাটা আমি সত্যি কথা যদি বলতে যাই, বিজিএমই সবসময় তার রেগুলার কাজ হিসাবে কাজ করে, রেগুলার যে রুটিন যে ওয়ার্ক আছে, রুটিন ওয়ার্কের মধ্যে এই চেষ্টাগুলো থাকে। কিন্তু তারপরেও যখন রাজনৈতিক প্রভাব যখন ছিল, বিজেপির উপরে যখন রাজনৈতিক প্রভাব ছিল এবং রাজনৈতিক প্রভাবের কারণে যখন বিজেপিতে নেতা নির্ধারিত হয়েছে, তখন এই কাজগুলোতে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। এখন তো একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রেক্ষাপট তৈরি হয়েছে, আপনারা ফোরাম থেকেও বলছেন যে আসলে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং জবাবদিহিমূলক বিজিএমই আপনারা তৈরি করতে চান। সেই পরিবর্তনটা শুরু হবে এই নতুন পর্ষদে যারা আসবেন তাদের থেকেই। তো এই যে স্বচ্ছ এবং জবাবদিহি পর্ষদ তৈরি করতে চান, আপনারা যারা ফোরাম থেকে অংশ নিচ্ছেন তারা কি সেই দক্ষতা রাখেন? দেখেন, আপনি যদি আমাদের প্যানেলটা দেখেন, প্যানেলে দেখবেন সমস্ত প্যানেলের ম্যাক্সিমাম মেম্বারই দেখবেন, সবগুলো মেম্বারই অলমোস্ট বলা যায় যে তারা ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের যেই ব্যক্তিগত ইমেজ এবং তাদের যে গুডউইল আছে বাজারে, সে আমাদের পুরো প্যানেলটাকে যদি আপনি একটু রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে স্বচ্ছতার জন্য একটা স্বচ্ছ প্যানেল দিয়েছি, যাতে ভবিষ্যতে আমরা এই বিজেপিকে পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলকভাবে পরিচালনা করতে পারি। এই বিজিএমই যেটি একটু আলোচনায় কিছুটা ইঙ্গিত করলেন যে বিগত দিনে যে রাজনীতিকরণ হয়েছে, ফোরাম যদি মালিকরা, উদ্যোক্তারা ফোরামকে নেতৃত্বের দায়িত্বটা দেয়, আর রাজনীতিকরণ কি হবে না এমন প্রতিশ্রুতি আপনাদের আছে? যে আমরা অরাজনৈতিকভাবে, যেহেতু এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সংগঠনের মতো চলতে হবে, আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখেই বিজেপিকে পরিচালনা করার। একটি বিষয় খুব জোরালো হচ্ছে আলোচনাটি আপনাদের ফোরাম থেকে, যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেখানেও আপনারা বলবার চেষ্টা করছেন যে পোশাক খাতে মালিকের অনিয়ন্ত্রিত কারণে যদি কোনো প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ে, তার এক্সিটের কোনো সুযোগ নেই। যদিও ছোট ছোট কিছু প্রজ্ঞাপন কেন্দ্রীয় ব্যাংকের বা অন্য সংস্থাগুলো রয়েছে, এটি নিয়ে আপনারা মনোযোগ দিবেন কিনা বোর্ডে আসলে? জি, প্রথম কথা হলো যে এই এক্সিট পলিসি নিয়ে আমি অলরেডি কাজ করছি বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের যে ন্যূনতম এক্সিট নীতিমালা যেটা প্রণয়ন করেছে, এইটার সংশোধনী চেয়ে আমি অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে 2বার মিটিং করেছি। উনি ওখান থেকে একটা লাইন সংশোধন করেছে, আর বাকি যে 4টা সংশোধনী আমি চেয়েছি, ওই সংশোধনগুলো উনি এগ্রি করে নাই। বিধায় আমি পুরো জিনিসটাকে আবার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, অলরেডি চিঠি দিয়েছি। আমি চেষ্টা করছি এগুলো পরিবর্তন করার জন্য। কিন্তু এক্সিট পলিসি বিষয়টা যেহেতু একটা ব্যাপক বিষয়, এখানে সরকারের অনেকগুলা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে। এই জিনিসটা আসলে একটা ব্যাপক যেহেতু বিষয়, এটা ব্যাপকভাবে এটাকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু ন্যূনতম নীতিমালা যেটা করা হয়েছে সেটা আসলে কার্যকর না, টোটালি অকার্যকর একটা ন্যূনতম এক্সিট নীতিমালা। তো সেটার পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করছি। আর আমরা যদি নির্বাচিত হই, এই জিনিসটা আমি নিজে কাঁধে নিয়ে, আমার বোর্ডের সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এটার পক্ষে কাজ করব। আমরা গত নির্বাচনে দেখেছি 2400-র কাছাকাছি ভোটার ছিল, এবার নির্বাচনে সেই ভোটার সংখ্যা কমে 1800-র কাছাকাছি নেমে এসেছে। আপনারা ফোরাম থেকে গত নির্বাচনে এই যে ভোটার তালিকা অযোগ্যদের ভোটার করা হয়েছে সেটি নিয়ে অনেক সংগ্রাম করেছেন, এফবিসিসিতে গিয়েছেন, আদালতে গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেননি। আপনার কি মনে হচ্ছে যে এবার যে ভোটার তালিকা যেটি হয়েছে সেটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু ভোটের জন্য ঠিকঠাক? হ্যাঁ, আমি মনে করি যেহেতু এই কাজটার সাথে আমরা এখন যারা সহায়ক কমিটিতে আছি, অ্যাডমিনিস্ট্রেটরের নেতৃত্বে, আমরা আশা করি যে আমরা অধিকাংশই পরিচ্ছন্ন করতে পেরেছি। এবং এই ভোটার লিস্টের বিপরীতে যদি ইলেকশন হয় এবং সেই ইলেকশনটা একটা পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য ইলেকশন হবে বলে আমি মনে করি। যদি নির্বাচনটা পরিচ্ছন্ন এবং গ্রহণযোগ্য হয়, বিজিএমই বিগত দিনে যে সুনামটা হারিয়েছে, বিশেষ করে অনেক মালিকই বলেন যে বিগত দিনে তারা বিজিএমইতে যেতে পারতেন না, হয়রানি হবেন এই সংখ্যা থেকে, সেটি আপনারা কতটা ঠেকাতে পারবেন? এই নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হোক, যেই দলই নির্বাচনে আসুক, আমরা আশা করছি যে বিজিএমইতে আগে যে রাজনীতিকরণ হয়েছে সেখান থেকে বিজেপি বেরিয়ে আসবে এবং যারাই ক্ষমতায় বসবে, যারাই চেয়ারে বসবে, আশা করব এই বিজেপি সাধারণ মেম্বারদের বিজেপি হবে ইনশাল্লাহ। যেটি আমরা বলছিলাম যে পোশাক খাতে অনেক প্রতিষ্ঠানিত মালিকের অনিয়ন্ত্রিত কারণে রুগ্ন হয়ে পড়ছে। আমরা দেখছিলাম একসময় পোশাক বিজেপি সদস্য প্রতিষ্ঠান 7000 ছিল, সেটি এখন কমে 3000-এর নিচে এবং এবার ভোটার সংখ্যা 1800-র কাছাকাছি। অনেক প্রতিষ্ঠান যে রুগ্ন হচ্ছে,
যদি ফোরাম পর্ষদে আসে, নেতৃত্বে আসে, আসলে তাদের জন্য আপনাদের পরিকল্পনাটা কি? দেখেন, রুগ্ন শিল্পের জন্য প্রতি বছরই বিজিএমই থেকে একটা তালিকা তৈরি হয় এবং যুক্তিসঙ্গত কারণে এবং ব্যবসায় নিয়ন্ত্রণহীনতার কারণে যেই ফ্যাক্টরিগুলো রুগ্ন হয়েছে, সেই রুগ্ন ফ্যাক্টরিগুলোর জন্য অলরেডি আমরা এই ডক্টর রুবানা হকের নেতৃত্বাধীন বোর্ডে আমরা বেল আউট চেয়েছিলাম সরকারের কাছে। সেখান থেকে কিছু ফ্যাক্টরির মালিক মৃত্যুবরণ করেছে এবং কিছু ফ্যাক্টরির মালিক অলরেডি তাদের সহায় সম্পত্তি বিক্রি করে ব্যাংকের সাথে সেটেল করেছে। এখন আছে প্রায় 80 জনের মতো। সে 80 জনের জন্য আমরা অলরেডি ফিনান্স মিনিস্ট্রিতে আমরা বেল আউট চেয়েছি। এটা মোটামুটি আমি মনে করতেছি অনেকটাই সরকারের কাছে সহযোগিতার আশা পাচ্ছি। যদি আমরা এই 70-80 জনকে যদি আমরা বেল আউট করাইতে পারি সরকারের বিশেষ তহবিল থেকে, তাহলে এই কার্যক্রমটাকে আমরা কন্টিনিউ রাখব এবং যারা রুগ্ন হবে যুক্তিসঙ্গত কারণে তাদেরকে আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারের কাছ থেকে বেল আউট নিয়ে অর্থ সহায়তা নিয়ে আমরা তাদেরকে বেল আউট করব। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিজিএমই নির্বাচন নিয়ে প্রার্থী হিসেবে যিনি অংশ নিচ্ছেন শিহাবুদ্দৌজা চৌধুরীর সঙ্গে কথা বললাম। তিনি একটি কথা কিন্তু বললেন যে পোশাক খাতে যদি কোনো মালিক তার অনিয়ন্ত্রিত কারণে যদি রুগ্ন হয়ে পড়েন, তার কিন্তু সঠিক এক্সিট পলিসি নেই। তারা আশা করছেন যে এই ফোরাম যদি পর্ষদে যেতে পারে, এই এক্সিট পলিসি, একটি বিশদ এক্সিট পলিসি নিয়ে তারা কাজ করবে। সেটি কিন্তু সাধারণ মালিকরাও প্রত্যাশা করেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।